বাবলু, বিলু, ভম্বল তিনটি ছেলে, বাচ্চু বিচ্চু দুটি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটি এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং এই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনি দোস্তি, যেমনি ডানপিটে, আর তেমনি লেখাপড়ায়। আজকে আপনাদের জন্য ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পাণ্ডব গোয়েন্দা। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পুরো ভাঙা একটা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা, একদিকে ছাদ নেই, একদিকে দেওয়াল ধসে পড়েছে, একদিকে ছাদে ছোট ছোট বটগাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতরে আর বাইরেটা ঘন ঘাস আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা পোশাকা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেইখানে এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিল্লুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে ছিল ছোট্ট একটা ছুরি। তাই নিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা চিজ তৈরি করে ফেললো ওরা। বাচ্চু আর বিচ্চু মেয়ে দুটি নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। যখন ভাগ হলো তখন সবার ভাগে সমপরিমাণ পড়ল। বাচ্চু বিচ্চু ছোট বলে যে ওদের ভাগে কম পড়ল তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিল্লু আর ভম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্চু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের উপর। আর বাবলু করল কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা, বাবলু অমনি নিজের মনেই হাতে টুসকি দিয়ে চেঁচিয়েই বলল, দ্যাটস আইডিয়া। বিল্লু ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্চু শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের উপর। পঞ্চুও তাকালো বাবলুর মুখের দিকে। বিলু বলল, কিসের আইডিয়া রে বাবলু? বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ, এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চার তো একটা পরিবেশ চাই। পরিবেশ তৈরি করে নেব। কি করে নিবি? যেখানে রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্চু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করব। এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। ভম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ লেগে পড়, জয় মা কালী। তারপর তুই যখন আমাদের লিডার, আর ভাবনা কি? বাচ্চু বিচ্চু বলল, ওহ কি দারুণ মজা। ভম্বল আনন্দে চেঁচিয়ে উঠল, 3 cheers for বাবলু। সবাই সমস্বরে বলে উঠল, পঞ্চু অমনি আনন্দে ডেকে উঠল,
বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু ডাকলো। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে, এবং এই বাগানেই, এই পুরো বাড়ির ভেতর ঘাঁটি হবে আমাদের। বিল্লু বলল, কি নাম দিবি দলটার? ভম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে, তখন আমাদের দলের নামও তাই হোক, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোং। তুই একেবারে রামবুদ্ধু, অ্যান্ড কোং আবার হয় নাকি? বাচ্চু বলল। তুমিই বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? না, নামটাকে আরও একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল। ওয়ান্ডারফুল। ভম্বল বলল, আমি এক্ষুনি আমাদের পাড়ার ঘ্যাচাটাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যেখানে আমাদের দলের নাম লেখা থাকবে পাণ্ডব গোয়েন্দা। সেই ভালো, আজ থেকেই তাহলে কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই। তারপর জল ছেটাবার জন্য চাই একটা বালতি। ঝ্যাঁটা না হলেও চলবে, কালকা সন্ধ্যের ঝাড় দিয়ে ঝ্যাঁটা বানিয়ে নেব, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল। আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা। বাচ্চু বলল, কি করে আনবি? মা যদি দেখতে পায়? সে আমি ঠিক লুকিয়ে নিয়ে আসবো। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেল। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভম্বল ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হলো। কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘোরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলা ঘটনাগুলো মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভিতরেই ফেলে রেখে এসেছি, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান তাহলে সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়েই দেবেন ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিচ্ছু ভেবে পেল না। পাশ ফিরে দেখলো বাচ্চু অগরে ঘুমোচ্ছে। রাত এখন কটা তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকবে, কিন্তু কেন কে জানে ওর ওই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর। তাই বারবার উসকুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপুনি দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু। এই দিদি, দিদি। বাচ্চু ঘুমের ঘরেই বলল। শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল, তবুও সে তন্দা জড়ানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বল না কি বলছিস? একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলল। কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চুর। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে? মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে কিচ্ছু হবে না। বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যায় যাবে,
যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি। কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝলো বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়েছে। বিচ্ছু যতক্ষণে মনস্থির করে ফেলেছে। সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসলো। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখলো বিচ্ছু। চারিদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের চবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে ল্যাজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময় বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যই অভাবনীয় ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে উই কুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, ওই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার ওপর ছায়া ছায়া কালো গাছগুলো দেখলে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতেই বিচ্ছুর সত্যি খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতর তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চু ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল, আর কে একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্ষুদ্র গলায় চিৎকার করে উঠল। তারপর আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয় কাঠ হয়ে গেছে, সে বুঝতে পারলো না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয় কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের উপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড় দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কি দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? না, ভয় আবার কি? উফ, তুই সত্যিই বিচ্ছু।
আমি হলে তো ভয়েই হার্ট ফেল করতাম। এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। তবে ভয় যে করেনি তা নয়, আলোটা যখন মুখের ওপর এসে পড়লো তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। না না, ভূত নয়। ভূত হলে টর্চ ব্যবহার করতো না, এই নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা একবার বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদার যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এক্ষুনি যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাতের ঘটনাটা সবিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। কিন্তু এরকম যদি হয়ে থাকে তাহলে এরপরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়া ঠিক হবে? আলবাত হবে। এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। সে কথা ঠিক, কিন্তু কাল রাতে যা হয়ে গেছে তারপরে। দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এইটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ও বেটা ছিঁচিয়েই সব মাটি করে দেবে। কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। না, সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল। না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিল্লু, ভোম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময় বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মিত্তিরদের বাগানের দিকে। যথাসময় বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারে কোনো অসুবিধে হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেই দেখা যায় না। আজ রাত্রে এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হবে। দেখাই যাক চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ওই সঙ্গে একটা আঁশবটি রাখলে কি ভালো হতো? আঁশবটি কি হবে? আঁশবটি দেখে ভূত পালাবে? বোকা কোথাকার, এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ, এই যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা। আমি অবশ্য আসবার সময় একটা গুলতি আর কিছু পোড়ামাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে, গুলতিটা আমার হাতে দে। ভোম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? যদি ভালো চান তো শিগগির এই কাগজটাকে সবাই কান খাড়া করে শুনতে লাগলো। সেটা কেমন যেন রোমাঞ্চ মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ে কাছে ঘন হয়ে দাঁড়ালো।
সবাই শুনল ছাদের ওপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকার নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যই পেটপুরির মতো মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটি মিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরের চাঁপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে। তখন প্রত্যেকেই স্থানুর মতো দাঁড়িয়ে আছে। দেওয়াল ঘেঁষে নীরবে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা এবং পোড়ামাটির গুলিগুলো বিলুর হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখল ঘরের ভেতর থেকে মৃদু একটু আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখল একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝে পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোড়া হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোড়া উঁচিয়ে বলছে, যদি ভালো চান তো শিগগির এই কাগজটাতে লিখে দিন, আমরা গেলেই জানো আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেয়। যদি না লেখেন, আজ রাত্রেই আপনাকে খুন করে আমরা এই বাগানে চাপা গাছে গোড়া ফুতে ফেলব। আপনার মতো আরো অনেককেই সরিয়ে দিয়েছি আমরা, অতএব যা বলি তা চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি। আমার এখনো 5,000 টাকার দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও টাকা আমি দিতে পারবো না। চিঠিটা হলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে। তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। এই না দেখেই তো পাণ্ডব গোয়েন্দার চক্ষু গেল স্থির হয়ে। এই আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল, কঙ্কালি, কঙ্কাল মানেই তো ভূত। আর তাই যদি হয়, মানে ভূতই যদি হয়, তবে ভূত কেন খামোখা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। কি করবি রে বাবলু? কেটে পড় শিগগিরই, হাওয়া খুব খারাপ। আমরা কি সত্যি সত্যি ভূতের পাল্লা পড়লুম? তাই তো মনে হচ্ছে। আচ্ছা ইডিয়েট, তো চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর চট করে বাতিটা নিভিয়েই টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের ওপর নিক্ষেপ করে বলল, কে ওখানে? ধরা পড়ে গিয়েই বাবলুর তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। ওরা তাই সমস্যারে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা! বিলু রেডি হয়েছিল। সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করলো, একেবারে অব্যর্থ টিপ। লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্র ফট করে ভেঙে গেল কাঁচটা। সে আলো নিভে গেল তক্ষুনি। ওদের আলো যেই না নিভল তেমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয় চেঁচিয়ে উঠল, ভূত! এ নিশ্চয়ই ভুতুড়ে ব্যাপার। হাতের কাছে একটা আদলা ইট পড়েছিল। ভম্বর করলো কি, চট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটা ভয় বিস্ময় চমকে উঠে বলল, মাই গড! বলেই এক লাফে পাশের ভাঙা জানলাটা দিয়ে হাওয়া। তারপর দূর দাঁড় করে ওপরে সিঁড়ি বেয়ে দে দৌড়।
বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু কঙ্কালটার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর দিয়ে পঞ্চুর গলা শোনা গেল। বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোত্থেকে এলো? ওকে তো আনিনি আমরা। ও নিশ্চয়ই লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে। উফ, কি বদমাইশ! যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে ডাকলো, আয় আয় পঞ্চু, আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখলো পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরার জন্য তীরের মতো ছুটছে। ওরা সকলে ঘরের ভেতর ঢুকলো। তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে জেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখলো এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল, আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা যে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েই ছিল। ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেলল তাকে। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমাকে নির্ঘাত মেরে ফেলতো। আমাদের পরিচয় পরে পাবেন। এখন আপনি এক কাজ করুন, শিগগির গিয়ে পুলিশ ডেকে আনুন। একদম দেরি করবেন না, যান। তোমরা? আমরা তো তখন লোকটাকে পাহারা দিই। ঠিক বলেছ, আমি এক্ষুনি গিয়ে পুলিশ নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছন দিকেই একটা পুকুর আছে। সেই পুকুরের পাশ থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে। আর পঞ্চুও ছাড়বার পাত্র নয়। বোধহয় উঠতে ইচ্ছে না ব্যাটাকে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। নিশ্চয়ই পুলিশের গাড়ি। ভম্বল বারান্দার কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখল সত্যি পুলিশের গাড়ি সেটা। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভম্বল ওপর থেকে হেঁকে বলল, আমরা সবাই এখানে আছি। পুলিশের লোকেরা দ্রুত ওপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতন ছেলে মেয়ে দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই। এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবলু তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে তোমরা, ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক। তোমরা হয়তো নামও শুনে থাকবে। কি নাম? এনার নাম ভবেশ রায়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কাল পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি। আরে, এ বেটা তো একজন দাগি আসামি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম বেটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে বেটার নামে। আরও একজন আছে স্যার। কোথায়? সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে। আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তার কয়েকজন কনস্টেবলকে বললেন, এই তোরা এ বেটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করি। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধাই হলো না।
পুকুরের পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচাবার জন্য সত্যই জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফ্যাসাদে ফেলেছে যে বাছাধন কোনো রকমেই ডাঙায় উঠতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সেদিক দিয়েই আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় খেয়ে বাঁচবার জন্য জলের উপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাতকড়া নিয়ে একেবারে তৈরি হয়েই দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দার এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নাম করা বদমাইশকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতেই পুলিশের জিপে করে পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্তন্ন তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরের দিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়ি নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সে নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল। আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ক্রিয়েশন অফ স্টোরির পক্ষ থেকে নিবেদন পাণ্ডব গোয়েন্দা।